हेलो स्टूडेंट्स, वेलकम टू साइंस वीडियो यूट्यूब चैनल। चलो आज के पढ़ाबो क्लास 11 এর বায়োলজি পার্ট নাম্বার 4। আগের দিনে আমরা দেখেছিলাম যে ফুসফুসের গঠন দেখেছিলাম, ল্যারিংসের গঠন দেখেছিলাম, ল্যারিংস কটি কার্টিলেজ দিয়ে তৈরি সেটা দেখেছিলাম, ট্রাকিয়া দেখেছিলাম, ট্রাকিয়া কটি রিং আছে সেগুলো দেখেছিলাম। এছাড়া আমরা দেখেছিলাম যে ব্রঙ্কিওল ট্রি অর্থাৎ প্রাইমারি বঙ্কাই থেকে সেকেন্ডারি বঙ্কাই, টার্সিয়ারি বঙ্কাই, তার রেসপিরেটরি ব্রঙ্কিওল, তারপর তোমার অ্যালভিওলার ডাক্টস, তারপর তোমার অ্যালভিওলার স্যাক, তারপর তোমার অ্যালভিওলাই, এগুলো দেখেছিলাম। এদের স্ট্রাকচার সম্বন্ধে আমরা পুরোপুরিভাবে ভালোভাবে ডিটেলসে দেখেছিলাম। কিন্তু যারা দেখোনি, যারা এই ভিডিওতে দেখছে, অবশ্যই আগের ভিডিওগুলি অতি অবশ্যই দেখো, তাহলে খুবই সুবিধা হবে বুঝতে এবং ক্লাস করতে, তাহলে খুবই সুবিধা হবে। ঠিক আছে। এবং যারা নিট সেকশনের জন্য ক্লাস করতে ইচ্ছুক, তারা এই চ্যানেলের মধ্যে নিট সেকশনের ভিডিও আপলোড হচ্ছে, অতি অবশ্যই তোমরা ওইটাও যেয়ে দেখতে পারো। ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক যে আজকে কি টপিক নিয়ে আলোচনা করা হবে। আজকের টপিকটা হচ্ছে ব্রিদিং, অর্থাৎ ইন্সপিরেশন এবং এক্সপ্রেশনটা কীরকমভাবে হচ্ছে, যেটা আমাদের বোর্ডের কোশ্চেনে আসে যে শ্বাসক্রিয়ার যান্ত্রিক কৌশল বর্ণনা করো। এটা এরকমভাবেও আসতে পারে, বা এরকমভাবেও আসতে পারে যে শ্বাসক্রিয়ার সঙ্গে মানে যুক্ত পেশিগুলির ভূমিকা আলোচনা করো, এরকমভাবেও আসতে পারে। ঠিক আছে। অর্থাৎ প্রশ্বাস এবং নিঃশ্বাস প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পেশিগুলির ভূমিকা আলোচনা করা, বা প্রশ্বাস ক্রিয়ার যে কীরকমভাবে সম্পন্ন হয় এবং এদের সঙ্গে যুক্ত থাকা পেশিগুলির অবদান বা ভূমিকা কী, এরকমভাবেও আসতে পারে। ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক দেরি না করে। আজকের এটাই টপিক হচ্ছে। প্রথমে দেখব আমরা ব্রিদিং। আচ্ছা, কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি, শ্বাসক্রিয়ার যান্ত্রিক কৌশল, বা শ্বাসক্রিয়ার যান্ত্রিক কৌশল। এর যান্ত্রিক কৌশল, এটা হচ্ছে মেন কোশ্চেন। ঠিক আছে। আমরা শ্বাসক্রিয়া ব্রিদিংকে আমরা কতভাবে দেখব। ব্রিদিং এইটি সাধারণত কত ভাগে ভাগ আছে, একটা হচ্ছে ইন্সপিরেশন আর একটা হচ্ছে তোমার কি এক্সপিরেশন। একটা হচ্ছে কি ইন্সপিরেশন, একটা হচ্ছে তোমার কি ইন্সপিরেশন অর্থাৎ এটা প্রশ্বাস প্রক্রিয়া। এইখানে কি হবে, এইখানে হবে তোমার O2টা গ্রহণ হবে, অর্থাৎ O2টা পরিবেশ থেকে ভিতরের মধ্যে ঢুকবে। ঠিক আছে। অর্থাৎ ইনটেক O2, আমরা O2কে গ্রহণ করব, ইনটেক O2। ক্লিয়ার? বুঝে গেল? এটা গেল আমাদের ইন্সপিরেশন প্রক্রিয়া। ঠিক আছে। আর কি, আর হচ্ছে তোমার কি এদের কোন কোন পেশি ভূমিকা করে। একটা হচ্ছে তোমার ডায়াফ্রাম, আর একটা হচ্ছে তোমার এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি, আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল মাসল। ঠিক আছে। অর্থাৎ উদর পেশি। মেনলি হচ্ছে আমরা দুটা পড়ব, একটা হচ্ছে ডায়াফ্রাম আর একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি, অর্থাৎ বহিস্থ ইন্টারকস্টাল পেশি। একটা কি ডায়াফ্রাম, যেটাকে আমরা কি বলবো, মধ্যচ্ছেদা। ঠিক আছে। আর একটা কি এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি। অর্থাৎ বহিস্থ
ইন্টারকস্টাল পেশি। ঠিক আছে, আরেকটা কি হলো প্রশ্বাস, প্রশ্বাস একটা হলো, আরেকটা হচ্ছে নিঃশ্বাস। নিঃশ্বাস যেটাকে আমরা কি বলবো, আমরা এক্সপাইরেশন। এখানে কি করছে এক্সপাইরেশনে? এক্সপাইরেশনে হচ্ছে তোমার রিমুভ CO2, অর্থাৎ CO2 বর্জন ঘটছে। ঠিক আছে, রিমুভ CO2। আর কি ঘটছে এখানে? কে কে সাহায্য করছে? ডায়াফ্রাম এবং ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। কি ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, আরেকটা কি ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। ঠিক আছে, অর্থাৎ অন্তঃস্থ ইন্টারকস্টাল পেশি। ঠিক আছে, অর্থাৎ অন্তঃস্থ ইন্টারকস্টাল পেশি। এইগুলা গেল আমাদের মানে ইন্সপিরেশন প্রশ্বাস প্রক্রিয়া কোন কোন পেশি সাহায্য করে। ডায়াফ্রাম, মধ্যচ্ছদা বা এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি বা বহিস্থ ইন্টারকস্টাল পেশি। আর নিঃশ্বাস প্রক্রিয়ায় কোন কোন পেশি সাহায্য করে? ডায়াফ্রাম বা আর কি ইন্টারনাল ইন্টারকস্টাল পেশি। এইগুলো যখন প্রশ্বাস প্রক্রিয়া কি হচ্ছে, অর্থাৎ তোমার এটা সংকুচিত হচ্ছে না প্রসারিত হচ্ছে না ইন্টারকস্টাল মাসেল, যে ইন্টারকস্টাল মাসেলটাই বা কোনটা বা ডায়াফ্রামটাই বা কোনটা, কিরকম আকৃতির দেখতে, এগুলো সব আমরা ডিটেলসে রিসার্চ করি। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানবো হচ্ছে ডায়াফ্রাম সম্বন্ধে, ডায়াফ্রাম মাসেলটা কি। তারপর আমরা ইন্টারকস্টাল মাসেল সম্বন্ধে জানবো। ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এটা কিরকম দেখতে? অনেকটা ঠিক ডোম শেপ, অর্থাৎ গম্বুজ আকৃতি দেখতে। ঠিক আছে, আর এটা কি করছে তোমার এই যে অ্যাবডোমিনাল ক্যাভিটি এবং থোরাসিক ক্যাভিটিকে পৃথক রাখছে ডায়াফ্রাম, অর্থাৎ ফুসফুসের নিচে এক প্রকার ডোম শেপ দেখতে পাওয়া যায়, ডোম শেপ মাসেল দেখতে পাওয়া যায়, ডোম শেপ পেশি দেখতে পাওয়া যায়, সেটাকে আমরা কি বলবো? মধ্যচ্ছদা। তাহলে দেখতে ঠিক কিরকম? ডোম শেপ মাসেল, ডোম শেপড মাসেল। ঠিক আছে, আর এটা কি করছে তোমার? পৃথক করছে কোথা কোথায়? অ্যাবডোমিনাল ক্যাভিটি অর্থাৎ উদরঘর এবং বক্ষগহ্বরকে পৃথক করছে। তা সেপারেটেড বলতে তোমার পৃথক করছে, সেপারেটেড কিসে কিসে? সেপারেটেড টু অ্যাবডোমিনাল ক্যাভিটি বা এটাকে বলছি আমরা উদরঘর। বলেছিলাম ক্যাভিটি সম্বন্ধে কোন কোন ক্যাভিটি আছে সেগুলো বলেছিলাম অবশ্য। আচ্ছা, আবার বলেছি আমাদের দেহের মধ্যে কত ধরনের ক্যাভিটি আছে। মস্তিষ্কের মধ্যে ক্যাভিটি বলতে কোনো ফাঁকা জায়গা, মস্তিষ্কের মধ্যে যে ক্যাভিটিটা পাওয়া যায় সেটাকে বলছি আমরা ক্রেনিয়াল ক্যাভিটি। স্পাইনাল কর্ডের মধ্যে বা মেরুদণ্ডের মধ্যে যে ক্যাভিটি দেখতে পাওয়া যায় সেটাকে বলছি আমরা স্পাইনাল ক্যাভিটি। এই কলার বোন থেকে এই মধ্যচ্ছদা পর্যন্ত এটা এই ক্যাভিটি কি বলছি আমরা? থোরাসিক ক্যাভিটি। এই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা থেকে এই পেলভিক বোন পর্যন্ত এখান থেকে কি আছে? অ্যাবডোমিনাল ক্যাভিটি। আবার এই পেলভিক বোন থেকে একদম
তোমার মানে নিচে পর্যন্ত যতটা ফাঁকা আছে ওটাকে কি বলছি আমরা পেলভিক ক্যাভিটি। ওই পেলভিক ক্যাভিটির মধ্যে রিপ্রোডাক্টিভ পার্টগুলো আছে, ঠিক আছে। তাহলে এই সেপারেট কি করছে অ্যাবডোমিনাল ক্যাভিটি উদরঘরের সাথে কাকে অ্যান্ড thoracic cavity, thoracic cavity, ক্লিয়ার? ডোম শেপ মাসেল। এবারটি এই মধ্যচ্ছেদার সঙ্গে কোন নার্ভ যুক্ত আছে? ফ্রেনিক নার্ভ যুক্ত আছে, যা মধ্যচ্ছেদাকে যা মধ্যচ্ছেদার কাজ সেটা নিয়ে রেগুলেট করে। ফ্রেনিক নার্ভ কি? ফ্রেনিক নার্ভ, ফ্রেনিক নার্ভ, ক্লিয়ার? বোঝা গেল? এটা হচ্ছে এর কাহিনী, ঠিক আছে। এবারটি আমরা জেনে নিই যে ইন্টারকস্টাল মাসেলটা কোনটা। ইন্টারকস্টাল মাসেলটা হচ্ছে এই যে সাধারণত আমাদের এইটা ধরে হলো পাঁজর, এটা পাঁজর, এটা একটা রিবস, এটা একটা রিবস বা পাঁজর যেটা বলছি, এই দুটো রিবসের মাঝখানে যে মাসেলটা আছে এই মাসেলটাকে আমরা কি বলছি? আমরা ইন্টারকস্টাল মাসেল। এই দুটো রিবসের মাঝখানে যে মাসেলটা আছে সেটাকে আমরা ইন্টারকস্টাল মাসেল। এটা ঠিক এর উপরে, ইন্টারকস্টাল মাসেলটা ঠিক এর উপরে এরকমভাবে আবরণ দেওয়া আছে, বুঝে গেল? সমস্ত রিবসকে কভার করছে, ঠিক আছে। যেটা তোমার বাইরের দিকে আছে সেটাকে আমরা কি বলছি? এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। আর যেটা আমার ভিতরের দিকে আছে সেটাকে কি বলছি আমরা? ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল, ক্লিয়ার? যেটা আমাদের বাইরের দিকে আছে, যে ইন্টারকস্টাল মাসেলটা বাইরের দিক থেকে দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি বলবো? এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। আর যেটা আমরা ভিতরের দিকে আছে সেটাকে আমরা কি বলবো? ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল, ঠিক আছে। কাহিনী হচ্ছে এটা। এবারটি রেট অফ রেসপিরেশনটা কত আমাদের সাধারণত রেসপিরেশন, এটা একটু জেনে একটা ভালো অবশ্য। কতবার আমরা শ্বাস প্রশ্বাস নিই? রেট অফ রেসপিরেশন, রেট অফ রেসপিরেশন এটা সাধারণত কত? এটা হচ্ছে 12 থেকে 18 পার মিনিটে। কিন্তু যখন ঘুমায়, কোনো ব্যক্তি ঘুমায় তখন সেটা কমে। আর যখন কোনো এক্সারসাইজ করে, এক্সারসাইজের সময় এই মানে রেসপিরেটরি রেটটা তখন কি বেড়ে যায়, ঠিক আছে। রেট অফ রেসপিরেশন কত? 12 থেকে 18 পার মিনিট আর কমে যায় কখন? অর্থাৎ লো হয় কখন? ডিউরিং স্লিপ, অর্থাৎ ঘুমানোর সময়। আর বেড়ে যায় কখন? ইনক্রিজ হয় কখন? ইনক্রিজ হয় কখন? যখন তোমার এক্সারসাইজ করে, ডিউরিং এক্সারসাইজ, ক্লিয়ার? এটা হলো আমাদের রেট অফ রেসপিরেশন, বুঝেছ? এবারটি ইন্সপিরেশন। ইন্সপিরেশন যে কাকে বলে? বা হ্যাঁ, ইন্সপিরেশন জিনিসটা কি? ইন্সপিরেশন কীরকম প্রসেস? এখানে যেই মানে পেশিগুলো সাহায্য করছে, ডায়াফ্রাম বলো এবং কি এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, এগুলো কি হচ্ছে? কন্ট্রাকশন হচ্ছে না রিল্যাক্সেশন হচ্ছে, বা এর জন্য ইন্সপিরেশনের জন্য কি দরকার সেটাই আর কি, ঠিক আছে। ইন্সপিরেশন এটা কীরকম প্রসেস? এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ প্রসেস, অর্থাৎ এটা সক্রিয় পদ্ধতি। কেন এটা সক্রিয় পদ্ধতি? অ্যাক্টিভ প্রসেস। কেন এটা সক্রিয় পদ্ধতি? কারণ দেখব যখন নিঃশ্বাসটা নেওয়া হচ্ছে তখন এই ইন্টারকস্টাল মাসেল বলো আর ডায়াফ্রাম মাসেল বলো, এগুলোর কি হচ্ছে? এগুলো সংকুচিত হচ্ছে, পেশিগুলি সংকুচিত হচ্ছে। যখনই পেশিগুলি সংকুচিত হওয়ার জন্য তোমার কি দরকার? এটিপি দরকার, যার জন্য কি এইটা একটা অ্যাক্টিভ প্রসেস,
ক্লিয়ার? বোঝা গেল? এর ফলে কি ইন্সপিরেশনে কি হচ্ছে, O2 ঢুকবে, O2 ইনটেক। তার জন্য কি দরকার, এই যে থোরাসিক ক্যাভিটি, এটা একটু যত O2 ঢুকবে তত ভালো। এই থোরাসিক ক্যাভিটি এটার আয়তনটা বাড়াতে হবে, তাই তো? এইখানে ইন্সপিরেশন করতে গেলে তোমার কি শর্ত, বক্ষগহ্বরের আয়তন বাড়াতে হবে, বক্ষগহ্বরের আয়তন বাড়াতে হবে। অর্থাৎ ইন্সপিরেশনের সময় কি হচ্ছে, ভলিউম অফ থোরাসিক ক্যাভিটি ইনক্রিজ, ভলিউম অফ thoracic cavity increase, clear? volume of thoracic cavity increase, অর্থাৎ thoracic cavity আয়তন বেড়ে যাবে। ঠিক আছে, এবারটি দেখবো এখানে কোন কোন পেশি সাহায্য করছে। একটা হচ্ছে ডায়াফ্রাম আর একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। ডায়াফ্রাম কি হচ্ছে বললাম, দুটো পেশি সংকুচিত হবে। ঠিক আছে, চলো আগে একটা ছবি এঁকে নিই, তারপর বলছি। সাপোজ ধরে নাও ঠিক আছে, এগুলো রিবস, পেয়ার রিবস আছে, এটা ধরলো রিবস। আর এই বুকের মাঝখানে যে এই বোনটা আছে এটাকে আমরা কি বলছি, স্টারনাম। এটাকে আমরা কি বলছি, স্টারনাম। এটা ধরলো স্টারনাম, ঠিক আছে, স্টারনাম। আর এটাকে বলছি আমরা কি, এগুলোকে রিবস বলছি। তাহলে বলো তো দুটো, আচ্ছা ডায়াফ্রাম কোথায় আছে, ডায়াফ্রাম ঠিক, ডায়াফ্রামটা ঠিক এর নিচে আছে, এর নিচে, ঠিক আছে। আচ্ছা ডায়াফ্রাম, এইটা ডায়াফ্রাম। দুটো রিবসের মাঝখানে কি আছে, ইন্টারকস্টাল মাসেল। যদি বাইরের দিকে হয় সেটা এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, যদি সেটা ভিতরের দিকে হয় সেটা ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল বা বহিস্থ পঞ্জরাস্থি পেশি। কি বহিস্থ পঞ্জরাস্থি পেশি। ঠিক আছে, তাহলে বহিস্থ পঞ্জরাস্থি পেশি, এগুলা কি বলছি আমরা, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। এটাকে ডায়াফ্রাম বলছি। দেখো তাহলে মধ্যচ্ছেদা বা ডায়াফ্রাম কি হচ্ছে, ডায়াফ্রাম ডায়াফ্রামটা কি হচ্ছে, এইটা কি হচ্ছে, সক্রিয়ভাবে সংকুচিত হচ্ছে। ঠিক আছে, যখন সংকুচিত হচ্ছে তার মানে কি, এটা যখন সংকুচিত হচ্ছে, যখন এইরকম সংকুচিত হচ্ছে তখন নিচের দিকে নামছে, যেটা ডোম শেপ ছিল সেটা কি হয়ে যাচ্ছে, ফ্ল্যাট শেপ হয়ে যাচ্ছে। বুঝা গেল? এর ফলে কি, এই থোরাসিক ক্যাভিটির মধ্যে একটা স্পেস বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ এইটা কি হয়ে যাবে, নিচের দিকে নেমে যাবে, এইটা নিচের দিকে নেমে যাবে। অর্থাৎ তখন কি হয়ে যাবে, তখন এইরকম আকৃতি হয়ে যায়, অনুভূমি হয়ে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ এর ফলে কি, যখন এটা নিচের দিকে নেমে গেল, একটা থোরাসিক ক্যাভিটি অর্থাৎ বক্ষগহ্বরের আয়তনটা বেড়ে গেল, তাই তো। তার ডায়াফ্রাম কি হচ্ছে, মধ্যচ্ছেদা সংকুচিত হয়,
মধ্যচ্ছেদা সংকুচিত হয় এর ফলে কি হয় পেশিটি অনুভূমিক হয়ে যায় যখনই অনুভূমিক হয়ে গেল এর ফলে কি বক্ষগহ্বরের আয়তন বেড়ে গেল বক্ষগহ্বরের আয়তন বেড়ে গেল ক্লিয়ার এটা বোঝা গেল এটা গেল কি আমাদের ডায়াফ্রামের কাছে এবারটি এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল অর্থাৎ বহিস্থ পঞ্জরাস্থি পেশি এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল এখানে কি হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল সংকুচিত হচ্ছে অর্থাৎ যখনই সংকুচিত হচ্ছে এটা এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল অর্থাৎ যেটা বাইরের দিকে আমি বারবার বলছি যে ওই যে পেশিটা এইরকমভাবে মানে রিবসের এইরকমভাবে ঢাকা আছে ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তোমরা যখন এই পেশিগুলো যখন সংকুচিত হচ্ছে তখন কি হচ্ছে আগের দিকে বেড়ে যাচ্ছে বেড়ে যেয়ে তখন উপরের দিকে উঠে যাচ্ছে অর্থাৎ বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পাচ্ছে তার মানে এটা এইরকম যখন এটা সংকুচিত তখন এইরকমভাবে বেড়ে যাচ্ছে আগের দিকে বেড়ে যাচ্ছে এরকমভাবে এর ফলে কি যখনই বাড়ছে মানে এরকম যখনই সংকুচিত হচ্ছে এরকমভাবে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে এর ফলে বক্ষগহ্বরের আয়তনটা বেড়ে যাচ্ছে ক্লিয়ার অর্থাৎ বহিস্থ পঞ্জরাস্থি পেশির কি হচ্ছে পেশিগুলির সংকুচিত হচ্ছে যখনই সংকুচিত হচ্ছে তখন কি হচ্ছে পেশিগুলি যখন নিজেদের মধ্যে সংকুচিত হচ্ছে তখন পেশিগুলি আগের দিকে বেড়ে যায় আগের দিকে যখনই বেড়ে যাচ্ছে এর ফলে কি বক্ষগহ্বরের আয়তন বেড়ে যাচ্ছে বক্ষগহ্বরের আয়তন বেড়ে যায় বক্ষগহ্বরের যখনই বক্ষগহ্বরের আয়তনটা বেড়ে গেল তখন বেশি পরিমাণে এর ফলে কি ডায়াফ্রামের কন্ট্রাকশনের ফলে বক্ষগহ্বরের আয়তন বাড়ছে আর বক্ষগহ্বরের আয়তনটা কখনো বাড়ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলের কন্ট্রাকশনের ফলে বাড়ছে যখনই বক্ষগহ্বরের আয়তনটা বেড়ে গেল এর ফলে কি O2টা বেশি পরিমাণে ইনটেক হবে অর্থাৎ সহজেই প্রবেশ করতে পারবে O2টা ক্লিয়ার এটা গেল কি আমাদের প্রশ্বাস প্রক্রিয়া এবং প্রশ্বাস প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পেশিগুলির ভূমিকা ক্লিয়ার বুঝা গেল এটা গেল আমাদের এটা এবারটি দেখবো আমরা যে নিঃশ্বাস প্রক্রিয়া এক্সপাইরেশন অর্থাৎ নিঃশ্বাস প্রক্রিয়া এখানে কি হচ্ছে নিঃশ্বাস প্রক্রিয়াতে যে ডায়াফ্রামটা ছিল এখানে কি কোন কোন পেশির ভূমিকা আদায় করে ডায়াফ্রাম and internal intercostal muscle clear diaphragm and internal intercostal muscle অর্থাৎ অন্তঃস্থ পঞ্জরাস্থি পেশি কি হচ্ছে এখানে ডায়াফ্রামটা কি ছিল অনুভূমিক ছিল অর্থাৎ ফ্ল্যাট শেপ ছিল যখনই এইটা কি হচ্ছে ডায়াফ্রামটা আচ্ছা এর হতে গেলে কি দরকার বক্ষগহ্বরের আয়তনটা কমতে হবে বক্ষগহ্বরের
আয়তন কমতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, ডায়াফ্রামটা কি হবে, রিল্যাক্সেশন হবে, প্রসারণ করবে। যখনই প্রসারণ ঘটলো তখন কি হলো, আগের অবস্থায় ফিরে এলো, অর্থাৎ আগের অবস্থায় ফিরে এলো। ক্লিয়ার? অর্থাৎ ডায়াফ্রামের এখানে কি হচ্ছে, প্রসারণ হচ্ছে। যখনই প্রসারণ হচ্ছে ডায়াফ্রামটা কি হচ্ছে, তোমার আগের অবস্থায় ফিরে এলো। ক্লিয়ার? অর্থাৎ আগের অবস্থায় ফিরে এলো ডায়াফ্রামটা। এটা গেল। এবারটি দেখব ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল, অর্থাৎ অন্তঃস্থ পঞ্জরাস্থি পেশি। ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলে কি হচ্ছে, আচ্ছা এটা কি বললাম, আগের দিকে মানে এটা ভিতরের দিকে অবস্থিত ইন্টারকস্টাল মাসেলটা দুটা রিপসের মাঝখানে, কিন্তু সেটা এই ভিতরের দিকে অবস্থিত হতে হবে, ঠিক আছে। আর মানে এই প্রসেস প্রক্রিয়া কি দেখলাম, যে বক্ষগহ্বরের আয়তনটা বাড়বে, অর্থাৎ এক্সটার্নাল, অর্থাৎ কি বক্ষগহ্বরের এই যে রিপসগুলো কি আগের দিকে বেড়ে আছে, প্রসারণ অবস্থায় আছে একদম, ঠিক আছে, অর্থাৎ আগের দিকে পুরো বেড়ে আছে। এই ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলটা কি হবে, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলটা কন্ট্রাকশন হবে যখনই সংকুচিত হবে, কন্ট্রাকশন হবে। যখনই কন্ট্রাকশন হবে, ঠিক আছে, এই যে আগে অবস্থায় যে ছিল ফুলে এবং ফিরবে, সেটা কি হবে, সেটা আবার চলে আসবে, অর্থাৎ বক্ষগহ্বরের আয়তনটা ছোট হয়ে যাবে। ক্লিয়ার? অর্থাৎ কি হয়ে যাবে, পূর্বেকার অবস্থায় ফিরে আসবে, পূর্বেকার অবস্থায় ফিরে আসবে এবং বক্ষগহ্বরের আয়তন ছোট হয়ে যাবে। বক্ষগহ্বরের আয়তনটা ছোট হয়ে যাবে। যখনই বক্ষগহ্বরের আয়তন ছোট হয়ে গেল, যখনই বক্ষগহ্বরের আয়তনটা ছোট হয়ে গেল, তখন কি হবে, একটা প্রেসার দিচ্ছে, এই প্রেসারের ফলে তোমার কি O2টা তোমার দেহে, CO2টা তোমার দেহের বাইরে নির্গত হয়ে যাবে। ক্লিয়ার? বুঝা গেল? অর্থাৎ কি ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলে কি হচ্ছে, সংকুচিত হচ্ছে, ঠিক আছে। আবার বলছি, তাহলে কি হচ্ছে, তোমার যে মাসেলটা যে আছে, তাহলে কি কি মাসেল ব্রিদিংয়ে কি কি মাসেল সাহায্য করছে, একটা হচ্ছে ডায়াফ্রাম, আর একটা হচ্ছে কি ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদা, এটা কি কাজ করছে, তোমার ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদাটা হচ্ছে তোমার যে এটা কোথায় আছে, ঠিক ফুসফুসের নিচে অবস্থিত, ঠিক ফুসফুসের নিচে। যখনই ফুসফুসের নিচে অবস্থিত, আচ্ছা আর একটা কি এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলটা কি দুটো রিপসের মাঝখানে অবস্থিত, অর্থাৎ কি যেটা বাইরের দিকে আছে সেটাকে আমরা কি বলছি, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, আর যেটা ভিতরের দিকে আছে সেটা কি ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। ক্লিয়ার? এবারটি কি হচ্ছে, তাহলে এবারটি কি হচ্ছে, তাহলে তোমার ডায়াফ্রামটা, আবার বলছি দেখো, ডায়াফ্রামটা আবার কি হচ্ছে, ডায়াফ্রামটা তোমার কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। যখনই কন্ট্রাকশন হবে, যখনই তোমার কন্ট্রাকশন হবে, তখন কি হচ্ছে, একটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, অনুভূমিক হয়ে যাচ্ছে,
আবার বলছি, আবার রিপিট করছি বারবার, হ্যাঁ, যে এখানে কোন কোন দুটা পেশি আছে, একটা হচ্ছে তোমার ডায়াফ্রাম, আর একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল কিসে সাহায্য করছে তোমার ইন্সপিরেশনের ক্ষেত্রে, এক্সপিরেশনের ক্ষেত্রে কে সাহায্য করছে, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। এখানে কি হবে, এখানে ইন্সপিরেশনে কি হবে, দুটা পেশিরই কন্ট্রাকশন হবে, দুটা পেশিরই কন্ট্রাকশন হবে। ডায়াফ্রামটা যখনই কন্ট্রাকশন হবে তখন ফ্ল্যাট হয়ে যাচ্ছে, অনুভূমিক হয়ে যাচ্ছে। আর এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলটা যখনই কন্ট্রাকশন হচ্ছে তখন ফুলে ফেঁপে আগের দিকে বেড়ে যাচ্ছে। এর ফলে কি, এটা এরকম ছিল, এটা আগের দিকে বেড়ে আসছে, এর ফলে কি বক্ষগহ্বরের আয়তনটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ কি সহজেই O2টা প্রবেশ করতে পারছে। তার মানে কি, ইন্সপিরেশন হতে গেলে বক্ষগহ্বরের আয়তনটা বাড়তে হবে। ক্লিয়ার, বক্ষগহ্বরের আয়তনটা বাড়া থাকতে হবে। এটা গেল আমাদের প্রসেস। এক্সপিরেশনে কি হচ্ছে, এক্সপিরেশনে ডায়াফ্রামের রিল্যাক্সেশন হচ্ছে, অর্থাৎ কি এই যে আগে যেরকম ছিল সেরকম অবস্থায় ফিরে আসছে, ডায়াফ্রামের রিল্যাক্সেশন হচ্ছে। ক্লিয়ার, এর ফলে কি বক্ষগহ্বরের আয়তনটা ধীরে ধীরে ক্রমশভাবে আয়তনটা ছোট হয়ে যাচ্ছে। আর ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল এখানে কি কন্ট্রাকশন হচ্ছে, যখনই সংকুচিত মানে হচ্ছে, এটা আগের দিকে বেড়েছিল, যখন এইখানকার পেশিগুলো যখন টানবে, যখন কন্ট্রাকশন হবে তখন কি হবে, এগুলো আরও তখন সরে যাবে। ক্লিয়ার, যখন আরও তখন সরে যাবে, এর ফলে কি হবে, বক্ষগহ্বরের আয়তনটা ছোট হয়ে যাবে। যখনই বক্ষগহ্বরের আয়তনটা ছোট হয়ে গেল তখনই তোমার কি একটা চাপ সৃষ্টি হবে, ওই চাপের ফলে কি হবে, CO2টা দেহের বাইরে নির্গত হয়ে যায়। ক্লিয়ার, বুঝা গেল। এরপরে পড়বো আমরা যে ব্লাড কি মানে O2 এবং CO2 ট্রান্সপোর্টটা কীরকমভাবে হয়। আচ্ছা, আগে থেকে বলে দিচ্ছি যে O2 এবং CO2 যে এক্সচেঞ্জ অফ গ্যাসেস, এটা সাধারণত ব্যাপন পদ্ধতিতে হয়। কীরকমভাবে হয়, যেমন কি আমাদের এখান থেকে গেল, নাক থেকে যাবে, নাক থেকে তোমার কি ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে তোমার ফুসফুস, ফুসফুস থেকে আবার অ্যালভিওলারের মধ্যে যাবে, হ্যাঁ, যে কীরকমভাবে যাচ্ছে ব্যাপন পদ্ধতি, একটা ব্যাপন চাপের পার্থক্যজনিত কারণে এরকমভাবে গ্যাসের আদান প্রদানটা ঘটছে। ঠিক আছে, যখনই দেখবো অবশ্য যে কীরকমভাবে O2 আদান প্রদান ঘটছে, কীরকমভাবে CO2 আদান প্রদান ঘটছে। আবার ওই রক্তজালক থেকে আবার ওই O2টা তোমার কিসে হয়ে যাচ্ছে, সেলের মধ্যে, রক্তজালক থেকে কীরকমভাবে ঢুকে যাচ্ছে, ব্যাপন চাপের পার্থক্যের জন্য, ব্যাপন চাপের পার্থক্যের জন্য ওই রক্তজালক থেকে ও একটা সেলের ভিতরে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, আবার যখন একটা সেল থেকে আবার CO2 মানে শ্বসন প্রক্রিয়া, সেলুলার রেসপিরেশন প্রক্রিয়ায় যে CO2টা উৎপন্ন হবে, ওই CO2টা আবার রক্তজালকের মধ্যে চলে আসছে। সেটা কীরকমভাবে হচ্ছে, কীরকমভাবে রক্তজালের মধ্যে আসছে, নিশ্চয়ই একটা ব্যাপন চাপের পার্থক্যজনিত কারণে আসছে। ঠিক আছে, আর এইটা দেখা হবে এর পরের ভিডিওতে। ঠিক আছে, আজকে এতটাই। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, এবং যা যা প্রবলেম, কোন জায়গাটায় প্রবলেম, সেটা একদম নিচের কমেন্ট সেকশনে অতি অবশ্যই কমেন্ট করো। আর যারা আগের ক্লাস দেখোনি অতি অবশ্যই দেখো, তাহলে পড়াটা তাহলে বুঝতে অবশ্যই খুবই সুবিধা হবে। ঠিক আছে, আর ট্রান্সপোর্ট অফ গ্যাসেস বা এক্সচেঞ্জ অফ গ্যাসেস এগুলা নেক্সট ভিডিওতে করানো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।